মহিলা কর্মী বা নেতৃবৃন্দ যখন তারা লিফলেট বিতরণ করতে যাচ্ছে, অন্য আরেকটা রাজনৈতিক নেতা কর্মীরা তাদেরকে অশালীনভাবে গালাগাল করছে, লাথি মারছে, চড় মারছে, তাদের নেকাব খুলে নিচ্ছে, বোরকা খুলে নিচ্ছে। এগুলো কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত। একেবারেই। মানে এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। এই ধরনের কাজ যারা করতেছে তাদেরকে দলীয় শৃঙ্খলার আওতায় নিয়ে এসে এবং দলীয়ভাবে যেমন তাদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার, পাশাপাশি তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর বিগত দিনের যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যারা দোসর ছিল, তারা কিন্তু বিভিন্ন দলে টাকার এই নির্বাচনে একটা টাকা তারা ফাইন্যান্স করতেছে কিছু কিছু প্রার্থীকে, এবং তারা কি চমৎকার সুন্দর করে একটা শর্ত দিচ্ছে। আমি কিছু ইনফরমেশন জানি, অন দ্য বেসিস অফ দোজ পার্টিকুলার ইনফরমেশনের উপর বেস করে আমি বলতেছি যে তাদেরকে যাতে স্থানীয় নির্বাচনে নির্বাচন করার সুযোগ, আমরা কম বেশি সবাই ওয়াকিবহাল যে চেয়ারে বসা নিয়ে, সামনে বসা নিয়ে, পরে এসে বসতে চাওয়া ইত্যাদি, এটা খুবই সামান্য। এটা আমি মনে করি যে উভয় দলের রাজনৈতিক ওখানে নেতৃবৃন্দ ছিল, এবং সবচেয়ে ওখানে কিন্তু একটা চমৎকার পরিবেশ তৈরি হচ্ছিল যে একই টেবিলে উভয় দলের প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করবে। এটা সামথিং ডিফারেন্ট, অ্যামেজিং। যদি এটা সাকসেসফুলি হতো, এটা কিন্তু এটা অ্যামেজিং না হয়ে সবচেয়ে ওয়ার্স্ট সিনারি হয়ে গেল। এটা খুব সুন্দর একটা ভালো ঘটনা হতে পারতো, ভালো উদাহরণ হতে পারতো, সেটা না হয় সবচেয়ে ভয়াবহ খারাপ উদাহরণ হয়ে গেল। কি হয়ে গেল যে দেখা গেল যে এই সামনে বসাকে নিয়ে বা চেয়ারে বসা নিয়ে এমন হাতাহাতি থেকে শুরু করে চেয়ার ছোটাছুটি, এবং জামাতের উপজেলার সেক্রেটারিকে প্রাণ দিতে হলো, নিহত হতে হলো। আসলে একটা এই যে নির্বাচন গত 17-18 বছর ধরে আমাদের যে নির্বাচনহীন সংস্কৃতি চলতেছে, এখান থেকে বের হয়ে আমাদের একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য, গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য, বা অবাধ, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে। এবং এটা যদি না হয়, যদি এবারও যদি এই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যদি না হয়, এবং এই সহিংসতার মাত্রাকে যদি কমিয়ে না আনা যায়, তাহলে কিন্তু আমাদেরকে খুব চড়া মূল্যের খেসারত দিতে হবে। শুধু তাই না, বাংলাদেশে নতুন করে ফেসিবাদের আবার উৎপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং বাংলাদেশ থেকে আবারও দেখা যাবে যে নির্বাসনে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি মোটা দাগে আমি 3টা ভাগে একটু বলতে চাই যে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের কিছু দায়িত্ব রয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে, এবং দলগুলোর কিছু দায়িত্ব রয়েছে। আমি যদি এভাবে বলি, সরকারকে সর্বপ্রথম একটা মাইন্ডসেট করতে হবে যে আমি একটা সুষ্ঠু, সুন্দর, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা নির্বাচন জাতিকে উপহার দিব, রিগার্ডলেস যাই হোক না কেন। এই মাইন্ডসেটটা সর্বপ্রথম থাকতে হবে। আপনি যখন এই মাইন্ডসেটটা রাখবেন, তাহলে আপনার পরবর্তী কাজগুলো নির্বাচন কমিশনের জন্য সহজ হয়ে যাবে। সরকার প্রথম দায়িত্ব। সরকার দ্বিতীয় দায়িত্বটা আমি মনে করি যে রাজনৈতিক একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো রাজনৈতিক দলের প্রতি মানে এটাকে অনুকম্পা বা একটু ফেভার করা, বা কি বলে, যেভাবে বলি যে একটু মানে সহানুভূতিশীল হওয়া, এটা হওয়া যাবে না। প্রত্যেকটা সেই দলটা অনেক বড় হতে পারে, ছোট হতে পারে। যে দলটা জীবনে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, তার প্রতি যেই আচার ব্যবহার হবে, এবং যেই দল বিগত দিনে সরকার গঠন করেছে তার প্রতি ঠিক সমমনার ট্রিটমেন্ট থাকতে হবে। এইটা হচ্ছে সরকারের দায়িত্ব। এইটা এবার নির্বাচন কমিশনের হচ্ছে সবচেয়ে বড় রোল প্লেটা করতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন যদি আসলেই একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠান করতে চায়, তাকে যে কথাটা আপনার সাথে আমরা অনেকবার আলোচনা করেছি, যে ফেসিবাদের দোসররা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অফিসে, বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে, তারা কিন্তু এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন করতে চায়, করবে।
at any cost। এর জন্য প্রশাসনটাকে ঢেলে সাজানো, নিরপেক্ষতা বজায় রাখা। এইটা হচ্ছে খুব দ্রুত নির্বাচন কমিশনকে করা। কিন্তু সেই মুভমেন্টটা আমরা দেখিনি। দ্বিতীয় হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, যেখানে সকল দলগুলো সমান সুযোগ সুবিধা পাবে। তৃতীয় যে আমি বলব, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যা যে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ কন্ট্রোল দিয়ে তাকে মাঠে ঢেলে সাজানো এবং মাঠে অবস্থান করা। যে এক্ষেত্রে পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী অফকোর্স থাকবে। আপনি দেখেন মাত্র ১১ টা দিন রয়েছে নির্বাচনের। এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই মাত্রার বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা স্ট্রাইকিং ফোর্স, সেনাবাহিনী, পুলিশের যে প্রভাব দেখেছি, এটা কিন্তু আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে না। এর অন্যতম কারণ আমি মনে করি যেটা বিগত দিনের যে দোসররা রয়েছে, এই দোসরদের কারণে যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত সেই মাত্রায় কাজ করতেছেন না। চতুর্থ যে বিষয়টা আমি বলব যে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং বিশেষ করে ৫ই আগস্টের পরে যে মানে যেই অস্ত্র সামগ্রী লুট হয়েছে এবং ধরেন বিভিন্ন ধরনের গোলাবারুদ বা এগুলো থানা থেকে আক্রমণ হয়েছে, এগুলো তো রয়েছে। এই অবৈধ যে অস্ত্র সামগ্রী, গোলা বারুদ যেগুলো রয়েছে, এগুলোকে অতি সত্বর উদ্ধার করা এবং এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের সামনে আ নিয়ে আসা। এবং এর সাথে এটার সাথে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যেমন কিছু বদলি দরকার। কিছু বা অফিসারদের আমরা সবসময় দেখেছি বিগত দিনের যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই কাজগুলো করেছে। যে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা তৎক্ষণাৎ অনেকগুলো বদলি করেছে। যে এখানকার ডিসিকে সেখানে নিয়েছে, পুলিশ অফিসার ইত্যাদি। এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং যে র‍্যাব, বিজিবিকে টহল মানে ভিজিবল থাকা, তারা যে আপনি দেখবেন যে কোন এলাকায় যদি র‍্যাব, বিজিবি অথবা সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স যদি টহল দেয়, শুধু গাড়িটা ওখান দিয়া যায়। গাড়িটা ওখান দিয়া গেলে যেই সমস্ত নেতা কর্মীরা বা যারা বিশৃঙ্খলা করতে চায় তারা এমনিই সোজা হয়ে যাবে। এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং আপনি মনির ভাই যে কথাটা বললেন যে আসলে জনগণের আস্থা ফিরে আসবে কিনা, জনগণ ভোট দিতে যাবে কিনা, এটা কিন্তু নির্বাচন কমিশনকে তার কাজের মাধ্যমে এস্টাবলিশড করতে হবে যে উম জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসা, যে জনগণ ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে এবং এটা সংঘাতবিহীন, সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। এই আস্থা কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আ বিশেষ করে যেটা অ্যালার্মিং হচ্ছে যে ঘটনাটা আমার কাছে যেটা মনে হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে হারে মানে এই যে গুজবগুলো রটানো হয়, যে মানে আ ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যেগুলো দেয়া হচ্ছে, এগুলো মনে হয় একটু কন্ট্রোল করা দরকার। এটা যদি কন্ট্রোল না করা হয়, অহেতুক দেখা যায় যে আ জি। আ এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সামনে আ বৃহৎ আকার যে সহিংসতার ঘটনাগুলো ঘটে। এবং থার্ড আমি যে বিষয়টা বলব, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু দায়-দায়িত্ব রয়েছে। আমি তো সরকারের দায়-দায়িত্ব বললাম। নির্বাচন কমিশনের দায়-দায়িত্ব। আপনি যারা রাজনৈতিক দল তাদের দায়-দায়িত্ব নেই? অফ কোর্স। আপনি শেরপুরের ঘটনাটাই যদি দেখেন, উভয় দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা ওখানে ছিল, তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করত, আমি মনে করি ওখানে যেই ভাইটা নিহত হলেন, তার কিন্তু এই নিহত হতে হয় না। ওখানে যেই সহিংসতা হলো, এটা হচ্ছে না। আ তো ১ম এই যে এই রাজনৈতিক দলগুলোকে তারা নির্বাচনে যেমন অংশগ্রহণ করছে, পাশাপাশি দলীয় নেতা কর্মীদেরকে সংযত রাখার জন্য, বাড়াবাড়ি না করার জন্য আ তাদেরকে ইনস্ট্রাকশন দেয় এবং তাদেরকে এট এনি কস্ট কন্ট্রোল করা। আপনি দেখবেন এই ঘটনাগুলো কোথায় ঘটে? অধিকাংশ সহিংসতা দেখবেন তুচ্ছ ঘটনা। যেমন শেরপুরে তো আমরা দেখলাম চেয়ারে বসা নিয়ে। অন্য জায়গায় দেখবেন এই যে ফেস্টুন ছিঁড়ে ফেলা, পোস্টার তুলে ফেলা, লিফলেট বিতরণে বাধা দেয়া, এই কাজগুলো। এটা কিন্তু কোনো দলীয় প্রার্থী অথবা হাই কমান্ডের কেউ কিন্তু এই কাজগুলো বলে না। অতি উৎসাহী হয়ে যেই নেতাকর্মীগুলো খুব লো ক্লাস অথবা পদবিহীন অথবা কিছুই নাই, এই নেতা বা এই ধরনের নেতৃবৃন্দগুলো মানে ৩ কদম পা বাড়ায় দিয়া মানে আরেকজনের পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো।
এই কাজগুলো থেকে বিরত রাখা। এখন আপনি তাদেরকে বিরত কিভাবে রাখবেন? আমরা বিগত বিশেষ করে একটা অ্যালার্মিং সিচুয়েশন আমরা দেখলাম। আ একটা রাজনৈতিক দলের মহিলা কর্মী বা নেতৃবৃন্দ যখন তারা লিফলেট বিতরণ করতে যাচ্ছে, অন্য আরেকটা রাজনৈতিক নেতা কর্মীরা তাদেরকে অশালীনভাবে গালাগাল করছে, লাথি মারছে, চড় মারছে, তাদের নেকাব খুলে নিচ্ছে, বোরকা খুলে নিচ্ছে। এগুলো কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত। একেবারেই। মানে এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। এই ধরনের কাজ যারা করতেছে তাদেরকে দলীয় শৃঙ্খলার আওতায় নিয়ে এসে এবং দলীয়ভাবে যেমন তাদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার, পাশাপাশি জি। তাদেরকে পর্যায়ে শেষ আইনশৃঙ্খলা করতে হবে, দ্বিতীয় পর্যায়ে আসবো। আর পরিশেষে যে কথাটা বলবো আমি শেষ করে দিচ্ছি ভাই ৩০ সেকেন্ড। প্রত্যেকটা প্রার্থীকেই তাদের আচরণবিধিকে মেনে চলতে হবে এবং এই আচরণবিধি যদি মেনে না চলে তাহলে কিন্তু কখনোই সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। পরিশেষে যে কথাটা বলতে চাচ্ছি, এই গভর্নমেন্টের কাছে এই নির্বাচন কমিশনের সামনে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ রয়েছে ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের জন্য। যেমন কালো টাকার প্রভাব রয়েছে এবং পেশি শক্তির ব্যবহার রয়েছে। বিশেষ করে কালো টাকার প্রভাবটা কেমন আমি ছোট্ট করে শেষ করে দিচ্ছি ভাই। বিগত দিনের যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যারা দোসর ছিল তারা কিন্তু বিভিন্ন দলে টাকার এই নির্বাচনে একটা টাকা তারা ফাইন্যান্স করতেছে কিছু কিছু প্রার্থীকে এবং তারা কি চমৎকার সুন্দর করে একটা শর্ত দিচ্ছে। আমি কিছু ইনফরমেশন জানি অন দ্য বেসিস অফ দোজ পার্টিকুলার ইনফরমেশনের উপর বেস করে আমি বলতেছি যে তাদেরকে যাতে স্থানীয় নির্বাচনে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়। আপনারা ভাই এমপি হন, এমপি হলে আমরা স্থানীয় নির্বাচন করব, আমাদেরকে আপনারা কিছু বলবেন না, আমরা চুপচাপ থাকবো। এই যে কালো টাকার প্রভাব, পেশি শক্তি এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং এই গভর্নমেন্ট যদি একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল নির্বাচন যদি না দিতে পারে, এই নির্বাচনটা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, প্রশ্নবিদ্ধ হবে। এবং যে ইউনূস সাহেবের মতো একটা সজ্জন ব্যক্তিকেও এই মানে আ বাজে নির্বাচনের জন্য তার দায়ভার নিতে হবে এবং আবার সেই ফ্যাসিজম, ফ্যাসিবাদ, স্বৈরাচার আবার আসবে। তো আমার সর্বশেষ যে কনক্লুশন প্রত্যেকটা বিশেষ করে রাজনৈতিক আ দলের প্রতি আহ্বান থাকবে, প্রত্যেকরা আপনারা আপনাদের নেতাকর্মীদের মাধ্যমে সংযত আচরণ করে মানুষ এই যে ১৮ কোটি মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে রয়েছে একটা উৎসব মুখর পরিবেশে ভয়, ভীতি, শঙ্কাহীনভাবে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এর জন্য আপনার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব প্রেসিডেন্ট।